হ্যালো এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। দাঁড়িয়ে রয়েছি কলকাতা এয়ারপোর্টে, যাচ্ছি একটা লম্বা ট্রিপে। কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোথায় ঘুরবো, সব ডিটেলসই শেয়ার করব। আপাতত আমরা কলকাতা থেকে এখন ব্যাঙ্গালোর যাচ্ছি, তো দেখতে থাকুন। আশা করি এই ট্রিপটাও আপনারা এনজয় করবেন। সিকিউরিটি চেক আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। সকালবেলা 8:20 ফ্লাইট, গিয়ে পৌঁছানোর কথা আছে বেলা 11টাতে। এই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে, এতে করেই আমরা যাব ব্যাঙ্গালোরে। দেখতে দেখতে 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম ব্যাঙ্গালোরে। শুরু হবে আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিপ। একদম ঠিকঠাক টাইমে আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করে গেছি। এবার এখান থেকে যাচ্ছি আমরা হোটেলে। হ্যালো এভরিওয়ান, সকালবেলা ল্যান্ড করার পর আমরা হোটেলে পৌঁছাই। সেখান থেকে কিছু কাজ ছিল, কমপ্লিট করে এখন বিকেলবেলা বেরিয়েছি আমাদের এই ট্রিপের প্রথম গন্তব্য। এখন এসছি ফ্রিডম পার্কে। এটা আমাদের কলকাতার আলিপুর জেলের যেরকম মিউজিয়াম হয়েছে সেই রকম ধরনেরই একটা ছোট্ট মিউজিয়াম। তো চলুন দেখে নিই। তবে যত যাই বলুক, আমাদের আলিপুর সেন্ট্রাল জেলটাকে যেভাবে রিনোভেট করা হয়েছে, যেভাবে সাজিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার থেকে, ঠিক সেরকমভাবে কিন্তু এখানে সাজাতে পারেনি। তবে হ্যাঁ, কাজ চলছে, হয়তো অদূর ভবিষ্যতে গিয়ে কখনো ঠিকভাবে এটাকে মেনটেন করা হবে। এর ভেতরে কয়েকটা ছোট ছোট সেল আছে, যেগুলো আপনারা দেখতে পাবেন এখানে। এই প্রত্যেকটা স্ল্যাবে এক একজন করে শোয়ার জায়গা ছিল। মাথার দিকটা একটু উঁচু বালিশের মতো করা। চিন্তা করুন তারা কতটা কষ্ট পেত। এই ফ্রিডম পার্কের পাশেই রয়েছে বুদ্ধ মন্দির। ব্যাঙ্গালোরে এলে সব থেকে ভালো থাকার জন্য ম্যাজেস্টিক গান্ধীনগর এরিয়া। দেখুন, এইটা বাস স্ট্যান্ড, আর একদম পিছনে যদি দেখেন দেখতে পাবেন ওখানে মেট্রো স্টেশন রয়েছে। মানে আমাদের যেরকম কলকাতাতে স্প্ল্যানেড এরিয়া, এই ম্যাজেস্টিক এরিয়া হচ্ছে ব্যাঙ্গালোরের স্প্ল্যানেড। এখানে মার্কেটও পাবেন, বাস, মেট্রো, সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো আমার মনে হয় থাকার জন্য এখানে বেস্ট জায়গা ম্যাজেস্টিক এরিয়া। The next day. গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। আজকে আমাদের ট্রিপ শুরু হচ্ছে। আজকে আমাদের প্রথম গন্তব্য গোবর্ধন মন্দির। এই সেই মন্দির, এখান থেকে দেখে আজকে ব্যাঙ্গালোরের বাকি সাইট সিনগুলো কমপ্লিট করব। তো দেখতে থাকুন। এটি শ্রীকৃষ্ণ ঠাকুরের মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আপনাদের দেখানো যাবে না। গোবর্ধন মন্দিরে ওই সাইড থেকে ঘুরে আসার পরই কিছুটা হেঁটে আসলেই এদিকে আছে নন্দী মহারাজের মন্দির, আর পাশে রয়েছে গণপতি মন্দির। ভালো করে দেখলে বুঝতে পারবেন দক্ষিণ ভারতের মন্দিরের স্ট্রাকচার কিন্তু আলাদা। এখান থেকে এসছিলাম আমরা মহাদেব মন্দিরে, আর এখানে চলছিল কোনো একটা বিবাহ অনুষ্ঠান।
এবার আমরা এসেছি ব্যাঙ্গালোরের একটা হিস্টোরিক্যাল প্লেস, টিপু সুলতান প্যালেসে। 1781 সালে এটার নির্মাণ শুরু হয়েছিল, যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। শোনা যায় এই সমস্ত জায়গাগুলোতে আগে রূপো দিয়ে কাজ করা ছিল, কিন্তু ব্রিটিশ আমলে ইংরেজরা সমস্ত কিছু খুলে নিয়ে চলে গেছে, তাই এখন সব জায়গাতে শুধু কালার করা রয়েছে। না হলে পুরোটাই এই উডেন স্ট্রাকচারের ওপর রূপো দিয়ে বাঁধানো ছিল। এবার আমরা এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। গার্ডেনে ঢোকার মুখেই দেখতে পাবেন এই পাথরটা। গাইড বলছিলেন 3.5 মিলিয়ন ইয়ার পুরনো এই পাথর। এই গার্ডেন এরিয়া অনেক বড়, পায়ে হেঁটে ঘুরতে হলে অনেক সময় লাগবে, তাই আমরা পার হেড 100 টাকা দিয়ে ব্যাটারির গাড়িতে করে ঘুরেছিলাম। এই ব্যাটারির গাড়িতে ঘুরতে সময় লাগবে 1 ঘন্টা, সাথে গাইড থাকবে। দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছ। গাড়িটা দুটো জায়গায় দাঁড়াবে, 1 গ্লাস হাউস আর 2 লেক। এখন আমরা এসেছি গ্লাস হাউসে। লালবাগের গ্লাস হাউস, এখানে শীতকালে 7 দিনের জন্য আর অগস্ট মাসে 7 দিনের জন্য ফ্লাওয়ার শো হয়। এটাই গার্ডেনের সবথেকে উঁচু গাছ। এখানে বেশ কিছুক্ষণ ফটো তুলে আমরা এগিয়ে চললাম বাকি গার্ডেনটা ঘুরে দেখতে। এবার আমরা এসেছি লালবাগ লেকের কাছে। এই লালবাগ বেসিক্যালি একটা বোটানিক্যাল গার্ডেন। এছাড়া এখানে অন্যান্য অনেক রকমের গাছ আছে। একটা ছোট্ট লেক মতন রয়েছে। বলতে পারেন আমাদের কলকাতার যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেরকম গার্ডেনের সাথে রবীন্দ্র সরোবরের লেকটাকে অ্যাড করা হয়েছে। তো কম্প্যারিজনটা বুঝিয়ে দিলাম, কীরকম লাগে দেখুন। মোটামুটি এই পার্ক ঘুরতে গেলে 1 ঘন্টা সময় হাতে লাগবেই। এছাড়া আমার মনে হয় এই পার্ক দেখার বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা আর শীতকালে। যাই হোক, এই লালবাগ ঘোরা শেষ করে এগিয়ে চললাম আমরা ব্যাঙ্গালোরের পরের স্পট ভিজিটে। দাঁড়িয়ে রয়েছি বিধান ভবনে। এটা ব্যাঙ্গালোরের বিধানসভা ভবন। ভেতরে তো এন্ট্রি নেই, বাইরে থেকে এখান থেকে আমরা সবাই ছবি তুলতে পারবো। জায়গাটা ছবি তোলার জন্য বেশ সুন্দর। দেখে নিন পুরো জায়গাটা। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি ব্যাঙ্গালোর ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের দুটো অপশান রয়েছে।
এখান থেকে বিভিন্ন ট্যুর কোম্পানি থেকে ট্যুরিস্ট বাস ছাড়ে, সকালবেলা আপনাদেরকে নিয়ে যাবে, বিকেলবেলা ড্রপ করবে। আর সেটা না হলে নিজেরা নিজেদের মতন গাড়ি রেন্টে নিয়ে ঘুরে দেখতে পারেন। দুটো ক্ষেত্রেই প্রত্যেক কটা ট্যুরিস্ট স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে। যাই হোক, এই পুরনো কারুকার্য কিন্তু সত্যি মন কেড়ে নিচ্ছে, কি তাই না? এবার এখান থেকে যাব আমরা ব্যাঙ্গালোরের মেন আর শেষ ট্যুরিস্ট স্পটে। এখন এসেছি ব্যাঙ্গালোর প্যালেসে। এখানে ভেতরে ফটোগ্রাফি করতে দেয় না, মোবাইলেও আপনারা ফটো তুলতে পারবেন না, তাই বাইরে থেকে প্যালেসটাকে দেখে নিন। ভেতরে রবি বর্মার কিছু ফটোজ রয়েছে আর পুরনো দিনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। প্যালেসটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে বেশ কিছু ফটো সেশনও করতে পারেন। বাইরের দিকে একটা ছোট্ট গার্ডেনও আছে। আর আমার মনে হয় এই প্যালেসের বাইরের দেয়ালে যে গাছগুলো উঠেছে সেটাই এই প্যালেসটার সৌন্দর্যটাকে বেশি বাড়াচ্ছে। এই প্যালেসের এন্ট্রি টিকিট 300 টাকা জনপ্রতি, যেটা আমার মনে হয়েছে একটু বেশি, কারণ মাইসোর প্যালেসের থেকেও এই প্যালেসের এন্ট্রি টিকিটের প্রাইস অনেক বেশি। কি ভাবছেন মাইসোর প্যালেসের ডিটেলস কি করে দিচ্ছি? আরে ওয়েট করে যান, নেক্সট ভিডিওয়ে দেখবেন মাইসোরের সমস্ত ট্যুরিস্ট স্পট, কারণ আমরা ব্যাঙ্গালোর থেকে এরপর যাচ্ছি মাইসোরের দিকে। সো স্টে টিউনড, নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে সোজা মাইসোরে। আর এই সিম্পল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে।